নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। হেলথলাইনের এই এপিসোডে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যদিও বা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আরও বিষয়টা অনেক বেশি গুরুত্ব পায় যখন বিশেষ দিন বিশেষ সময় আমরা সেই বিষয়টাকে নিয়ে কথা বলি। 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে, আর আজকেও আমরা তেমনই এক এপিসোডে থাকবো, র্যাবিস নিয়েই কথা বলবো। এবং এ বিষয়ে যিনি কথা বলবেন, যিনি বিশদে জানাবেন বিভিন্ন বিষয়গুলোকে এবং আমরা কিভাবে নিজেদেরকে ঠিক রাখতে পারি, প্রোটেক্টেড রাখতে পারি, সমস্ত বিষয়ে যিনি বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তপন বিশ্বাস, MD/DM, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন ফ্রম IDPG হসপিটাল, বেলেঘাটা। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। বিশেষ একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। প্রথমেই জানবো যে আমরা এই যে র্যাবিস, যেটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা নির্দিষ্ট দিন পালন করে থাকে, এর গুরুত্বটা ঠিক কতখানি? দেখুন, এই মাসের 28 তারিখে ওয়ার্ল্ড রেবিস ডে, এর ইম্পর্টেন্স হচ্ছে এই দিনকে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট প্রোগ্রাম করে রেবিস নিয়ে সচেতনতা বাড়ানোটাই উদ্দেশ্য। তো রেবিস কি, কেন হয় এবং কিভাবে এর থেকে বাঁচা যায়। পৃথিবীতে খুব অল্প সংখ্যক রোগ আছে যার 100% মর্টালিটি। রেবিস হচ্ছে তার মধ্যে অন্যতম, যে একবার যদি রেবিস হয় তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু আমরা যদি এমন কিছু মেডিসিন বা এমন কিছু ভ্যাকসিন নেই যে এই মৃত্যুটাকে আটকানো যায় 100% প্রোটেকশান দিয়ে, সুতরাং যে ভ্যাকসিন নিলে সেই পেশেন্ট 100% বেঁচে যাবে, আর যদি রেবিস হয় 100% মারা যাবে। তো এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা পাবলিককে সচেতন করার জন্যই এই মাসের 28শে সেপ্টেম্বরটাকে ওয়ার্ল্ড রেবিস ডে হিসেবে ডিক্লেয়ার করেছেন WHO, দ্যাট ইজ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। র্যাবিস সাধারণত অনেকেই মনে করেন যে, অনেকের কনসেপ্ট রয়েছে মেবি শুধুমাত্র ডগ বাইট থেকেই হতে পারে। এটা কি ঠিক? না, আরো সোর্স আছে? না, রেবিস বললে যে রোগটা আমরা বাংলায় যেটাকে জলাতঙ্ক রোগ এটা বলি, এর সিগনিফিক্যান্ট হচ্ছে জল দেখলে রোগী ভয় পায়, সেই জন্য ইন্ডিয়াতে এই রেবিসের নাম হচ্ছে জলাতঙ্ক। এটা ইন্ডিয়া এবং অন্য দেশে এই ট্রপিক্যাল কান্ট্রিতে সাধারণত ডগ এবং ক্যাট দ্বারা হয়, কিন্তু আমেরিকা বা ব্রাজিল, সাউথ আমেরিকার কিছু দেশে সেখানে ভ্যাম্পায়ার ব্যাট মানে বাদুড় জাতীয় এক ধরনের পাখি, তার মাধ্যমে এই রেবিসটা হয়। ওখানে ডগ বাইট বা ক্যাট বাইট এইগুলো দিয়ে অতটা হয় না। আমি নিজে IDPG হসপিটালে আছি, এটা একটা অ্যাপেক্স সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমরা যে ধরনের প্যাটার্ন পেয়েছি যে আমাদের এখানে অ্যাবাউট 40 to 50 পেশেন্ট পার ইয়ারে মারা যায়, এবং তাদের হিস্ট্রি নিয়ে দেখেছি যে মেইন বাইট হচ্ছে ডগ, সেখানে 82% পেশেন্ট যারা মারা যায় মেইনলি ডগ বাইট, এবং 10% হচ্ছে ক্যাট বাইট বা ক্যাট স্টাস। এছাড়াও আরও কিছু, যেমন ফক্স বা শিয়াল, যারা সাধারণত সুন্দরবন এরিয়াতে থাকে বা ঝাড়গ্রাম এরিয়াতে থাকে, সেখান থেকে পেশেন্ট আসে যে তাদের জঙ্গলে গিয়েছিল কাঠ কুড়াতে, সেখানে শিয়ালে বা হায়নাতে কামড়িয়েছে। আর এক ধরনের জীব যেটাকে আমরা মঙ্গুস বা বেজি এটা বলি, সেখানেও গ্রামের দিকে বেজি খুব দেখা যায় এবং এই বেজিতে কামড়ালেও রেবিস হয়। তাছাড়াও আরও কিছু অ্যানিম্যাল যেমন জ্যাকেল, তারপরে কিছু রোটেন্ট অ্যানিম্যাল, রোটেন্ট মানে ইঁদুর জাতীয় কিছু প্রাণী বা কার্নিভেরাস অ্যানিম্যাল যারা মাংস খায়, এনি কার্নিভেরাস অ্যানিম্যাল যদি বাইট করে তাহলে রেবিস হওয়ার সম্ভাবনা আছে।
অনেকগুলো মাধ্যম তো রয়েছে র্যাবিস Right. হওয়ার জন্য, কিন্তু অনেকে বুঝতে পারেন না হয়তো বা। অনেক সময় যদি বলি জীবজন্তুর ক্ষেত্রে সব সময় যে বাইট করছে তা তো নয়, ছোট ছোট Right. অনেক অ্যাক্সিডেন্টলি কোনো একটা আঁচড় লাগতে পারে, Right. কোনোভাবে কিছু হতে পারে, সেক্ষেত্রে এফেক্টটা কি একই রকম হতে দেখুন, পারে? আমাদের এই যে স্ক্রাচ বা বাইট, এই যে ক্যাটাগরি ওয়াইজ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে একটা ক্যাটাগরি করে দিয়েছেন, ক্যাটাগরি 1। মানে ইনট্যাক স্কিনে যদি একটু টাচ লাগে বা পেশেন্টের মানে সেই সাবজেক্ট এবং অ্যানিমেলের সাথে একটু ধাক্কা লাগে, সেই ক্ষেত্রে আমরা বলি যে নন এক্সপোজার, মানে ওই জীবাণুটা ওই অ্যানিমেল থেকে ওই মানুষের দেহে আসেনি। তারপরে ক্যাটাগরি 2, সেখানে কি হচ্ছে যে একটা আঁচড় আর কি লেগেছে বা কোথাও মিউকাস মেমব্রেন বা স্কিনটা অ্যাব্রেশন আছে, কোনো কুকুর বা বিড়াল সেখানে একটু চেটে দিয়েছে, তাহলেও সেইখানে একটা রেবিস ভাইরাস ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা, এবং সেই ক্যাটাগরিকে আমরা ক্যাটাগরি 2 বলবো। সেই ক্ষেত্রে অবশ্যই ভাইরাস এক্সপোজার হচ্ছে এবং সেই ক্ষেত্রে ভ্যাকসিন নিতে হবে। ক্যাটাগরি 3, যেটা হচ্ছে যে রক্ত বের হয়ে গিয়েছে, কামড়ে হোক বা আঁচড়ে হোক, মাল্টিপল বাইট হোক বা সিঙ্গেল বাইট। অনেকে মনে করছে না হাতে একটুখানি রক্ত বেরিয়েছে, একটা বাইট এমন কোনো ইম্পর্টেন্স নয়, কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্স, কারণ এই ক্যাটাগরিটাকে আমরা ক্যাটাগরি 3 বাইট, এবং সেই ক্ষেত্রে রেবিস ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন দুটো জিনিসই নেওয়া অবশ্য কর্তব্য। আমাদের বর্তমান যে সময়, প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে যে ব্যস্ততা তো রয়েছে, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন বা কিছু, হঠাৎ করে কোথাও একটা, অনেক সময় এই ঘটনা ঘটেওছে যে কুকুর এসে কামড়ে দিল। ন্যাচারালি যেটা ডগ বাইটের শিকার ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন সময় হতে থাকে, অনেক সময় পাগল হয়ে গেছে একটা কুকুর, সেই পাগল কুকুরটা হয়তো ছুটে এসে কামড়ে দিল। রাইট। সব ক্ষেত্রেই কি লাইফ রিস্ক থেকে যায়, নাকি ওই মুহূর্তে যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট স্টার্ট করে তারা সুস্থ হতে পারেন? দেখুন, যে পাগলা কুত্তা যাকে আমরা বলি, রেবিড অ্যানিম্যাল, মানে ওই কুকুরের দেহে কোনো কারণে ওই ভাইরাসটা প্রবেশ করে ওই ভাইরাসটা কুকুরের মাথায় ঢুকে গেছে। তো কুকুরের মাথায় ঢুকে যাওয়াতে কুকুরের একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। এই যে কামড়ানোটাকে আমরা আনপ্রোভোকেড কামড় আর কি বলি বা বাইট। তো এই ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রোভোকড বাইট, যেমন বাড়ির কুকুর বা বিড়াল তার সাথে খেলা করছে, সেই ইরিটেশন হচ্ছে, সেই ক্ষেত্রে সেই কুকুর বা বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণী যদি কামড় দেয়, সেটাকে বললি প্রোভোক বাইট। মানে সেই ক্ষেত্রে রিস্কটা একটু কম, কিন্তু প্রোভোক বাইট ডোমেস্টিক অ্যানিম্যাল থাকলেই যে মানে ভ্যাকসিন নেওয়া হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ওই ডোমেস্টিক অ্যানিম্যাল যদি ভ্যাকসিনেটেড থাকে এবং তাকে যদি 10 দিন অবজারভেশন করা যায়, তার বিহেভিয়ারে কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা ভ্যাকসিন না নিয়ে পেশেন্টটাকে এমনিতে কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে ওই ওন কেয়ার, মানে সেই জায়গাটা ভালো করে জল দিয়ে এবং সাবান দিয়ে ওয়াশ করা। বলা হয় যে রানিং ট্যাপ ওয়াটারে 15 মিনিট জল এবং সাবান দিয়ে ভালো করে ওয়াশ, এবং তারপরে সেখানে কিছু বিটাডিন যদি দেওয়া হয়, তাহলে যদি ওই ভাইরাস ওই টিস্যুর কন্টাক্টে থাকে, তাহলে বেশিরভাগ ভাইরাস মারা যাবে বা ওয়াশ আউট হবে। সেই ক্ষেত্রে ওই ভাইরাসের লোড বডিতে কম যাবে। এবং টাইম ডিউরেশন, যে আজকে বাইট হলো আমি কবে ভ্যাকসিনটা এটা নেব, এখানে টাইম বাউন্ড বলা আছে যে আজকে যদি কোনো রেবিস অ্যানিম্যাল কোনো মানুষকে কামড়ায়, যে কামড়ানোর সাইটের উপর ডিপেন্ড করে
ভাইরাসটা বডিতে যায় এবং আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে রেবিস তৈরি হয়। তো এই যে টাইম ডিউরেশন, মানে কামড় থেকে রোগটা তৈরি হওয়া পর্যন্ত টাইমটাকে আমরা ইনকিউবেশন টাইম বলি। সাধারণত এই ইনকিউবেশন টাইম 3 উইক টু 3 মান্থ। কিন্তু আমরা আমি নিজে এক্সপেরিয়েন্স, কোনো একটা জায়গায় একটা পাগলা কুকুর বিভিন্ন ধরনের লোককে কামড়েছিল, তার মধ্যে একটা বাচ্চা তার 7 দিনে রেবিস ডেভেলপ করে এবং মারা যায়। এবং এটাও দেখা গেছে যে আজকে কামড়িয়েছে, তিনি ভ্যাকসিন নেননি, কয়েক বছর পরে তার রেবিস দেখা দিয়েছে এবং পেশেন্টটা মারাও গিয়েছে। সুতরাং টাইম ডিউরেশন বলা হচ্ছে বাইট করার সাথে সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভ্যাকসিন নেওয়া অবশ্য কর্তব্য। যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা স্টার্ট হচ্ছে, খুব স্বাভাবিক লাইফ সেভিং যে বিষয়টা থাকে রাইট, ওটাও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। আর যদি ডিলে হয় সেক্ষেত্রে অনেকখানি রিস্ক থেকে যাচ্ছে। শুধু র্যাবিস কেন, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা কথা বলে থাকি, তবে এই ডিজিজটা র্যাবিসের ক্ষেত্রে যদি আমরা বলি যে র্যাবিসের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কারণ যেখানে লাইফ রিস্ক থাকে, ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো রিস্ক নেওয়ার জায়গাই নেই আর। তাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এবার প্রশ্ন হলো যে সাধারণত বাড়ির লোক অনেক সময় বুঝতেই পারেন না। বাড়ির যারা লোক থাকে, হয়তো একটি মানুষের হয়তো বলতেই ভুলে গেলেন, ভাবলেন এই সাধারণ চলতে ফিরতে গিয়ে একটু আঁচড়ই তো লেগেছে, কিন্তু তারা টের পাবেন কি করে? 15 ইয়ার যে চিলড্রেন, মানে 0 to 15 ইয়ার্স, এরা এতটা হেলথ অ্যাওয়ার নয়। কুকুরে একটা আঁচড় দিয়েছে বা পোষা কুকুর একটু কামড় আর কি দিয়েছে, সে তার মা বাবাকে বলল না বা সে নিজেও ইগনোর করলো। দেখা গেল তার সেই অ্যানিম্যালটা রেবিড অ্যানিম্যালস, মানে সেই পোষা কুকুরের মধ্যে রেবিস ভাইরাসটা আছে এবং তার কয়েক বছর পরে দেখা গেল সে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। জল দেখলে আতঙ্কে সে জল খাচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে এটা গেল এবং ডাক্তার বলল যে রেবিস, আপনি আইডিবিজি হসপিটালে চলে যান। এবং সেই বাড়ির লোক বারবার ডিনাই করছে যে না, আমার বাচ্চাকে কখনো কুকুরে কামড়ায় নেই বা বিড়ালে আঁচড় আর কি দেয়নি, কিন্তু আমরা ক্লিনিক্যালি বুঝতে পারছি এটা রেবিস। তো সেই জন্য মা বাবাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে কখন একটা আঁচড় দিয়ে দিল বা কামড় দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে দেরি না করে ভ্যাকসিন নেওয়াটা অবশ্যই জরুরি। সাধারণত যে কোনো সমস্যা হলে বেশ কিছু লক্ষণ আমরা তো দেখতেই পাই এবং সেই উপরে বেস করে চলে একটা ইনভেস্টিগেশন। ডক্টর, এক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন রয়েছে যার মাধ্যমে? রেবিস এক ধরনের ভাইরাল ডিজিজ। এই ভাইরাসটা বডিতে রেবিড অ্যানিম্যাল, মানে যে প্রাণীর দেহে এই ভাইরাসটা আছে তাকে আমরা রেবিড অ্যানিম্যাল এটা বলি। এটা সাধারণত একটা মানে জুনোটিক ডিজিজ, মানে পশু থেকে মানুষের দেহে আসে। বাইট বা কামড়ানো বা আঁচড় দেওয়া বা লিক। তো এই লিক হওয়া এই একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রি। এই ভাইরাসটা যে জায়গাটা মানে এন্ট্রি নেয়, ধরুন পায়ে এন্ট্রি নিল, সেখান থেকে ব্রেনে যেতে একটা বেশ খানিকটা টাইম, এবং প্রথম দিকে একটা টিংলিং নামনেস, মানে একটু ঝিনঝিন করা, অবশ অবশ ভাব, এবং তারপরে ভাইরাসটা যখন ব্রেনে যায়, ইনিশিয়ালি একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার, যে এতদিন যে ব্যক্তি একরকম বিহেভিয়ার করলো, এখন তার বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, বাড়ির লোক প্রথম নোটিশ, তারপরে সে একটুতে এজিটেশন হয়ে যায়, রেস্টলেসনেস, মানে সে ঘুমাচ্ছে না, ঘরের মধ্যে এধার ওধার করছে, তারপরে সে জল খেতে পাচ্ছে না। তো এই যে ক্লিনিক্যাল সিমটম, আবার আগের হিস্ট্রি অফ বাইট, এই দুটোর উপর বেস করে সাধারণত এই ডিজিজটা ডায়াগনোস হয়।
এবং ডেথ হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে আগে ব্রেন বায়োপসি করে এক ধরনের টিস্যু পাওয়া যায় নেগেটিভ বডি বলে, সেই টিস্যু দিয়ে এই ধরনের ডায়াগনোসিস হয়। এমনি কোনো ল্যাব টেস্ট নেই যে এইটা দিয়ে আমি জানবো যে আমার রেবিস। সুতরাং এই ডাক্তারের উপরই এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসটাই এর একমাত্র উপায়। কোনো ল্যাব টেস্ট করে বোঝা যাবে না যে রেবিস হয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে আমরা ল্যাব টেস্ট করি, ধরুন এক ব্যক্তি একটা সময় কোনো একটা অ্যানিম্যাল দ্বারা বাইট হয়েছে, তিনি ভ্যাকসিন নিয়েছেন, এবার তার ভ্যাকসিন কমপ্লিট হওয়ার 3-4 মাস পরে তাকে আবার কোনো একটা অ্যানিম্যাল কামড়িয়েছে। এবার তাকে কি করণীয়? সেই ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবডি টাইটার টেস্ট করতে বলি, মানে বডিতে কতটা অ্যান্টিবডি আছে ওই রেবিস ভাইরাসকে প্রোটেকশন দেওয়ার। সেখানে একটা নির্দিষ্ট লেভেল আছে, 0.5 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml যদি থাকে সে ওয়েল প্রোটেক্টেড, তার যদি নিচে থাকে সে ওয়েল প্রোটেক্টেড নয়, সে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে গেল। তো সেই ক্ষেত্রে তাকে ফুল ভ্যাকসিন না দিয়ে যদি মানে ওই লেভেলটা উপরের দিকে থাকে, ফুল ভ্যাকসিন না দিয়ে তাকে বুস্টার ডোজ মানে 2টো ডোজ তাকে দিয়ে দেওয়া হলো, সে আরও কিছুটা অ্যান্টিবডি তৈরি করলো এবং ওই ভাইরাসটাকে নিউট্রালাইজ করলো। যদি দেখা যায় ওই লেভেলের নিচে আছে, তাকে ফুল ডোজ মানে আগে প্রথমবার যেমন তিনি 4টি বা 5টি ভ্যাকসিন নিয়েছিল, সেই 4 বা 5 ভ্যাকসিনটা নিতে হবে। এই যে 4টি বা 5টি, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। 4টি ভ্যাকসিন যারা ইন্টারডার্মাল ডোজে নেয়, মানে আমরা আইডিতে যে ভ্যাকসিনটা দেই সেটা ইন্টারডার্মাল ডোজ, সেইখানে 4খানা ভ্যাকসিন নিলেই এনাফ। আর একটা বাইরে প্র্যাকটিস হয় বিশেষ করে প্রাইভেট ক্লিনিকে বা অন্য অন্য হসপিটালে, সেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার। সেই ক্ষেত্রে 5টা ভায়াল ভ্যাকসিন নিতে হয়। তো এই 4 এবং 5 কোনটা নেবেন সেটা ডিপেন্ড করছে রুট অফ ভ্যাকসিনেশন। 2টো রুট, একটা ইন্ট্রামাসকুলার রুট, একটা হচ্ছে ইন্টারডার্মাল মানে স্কিনে। এই রুটের উপর ডিপেন্ড করে 4 বা 5 ভ্যাকসিন সংখ্যা দেওয়া হয়। এই যে সময়টা আমরা যে সময়ের মধ্যে দিয়ে এই মাসে বিশেষ করে বলা চলে যে এই যে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর, এই সময় বলে হয় মানুষকে অনেক বেশি সতর্ক থাকতে। এই সময়টা দেখুন হচ্ছে কুকুরের একটা ব্রিডিং টাইম। আচ্ছা। কুকুররা এক সময় একটু এক্সাইটেড থাকে এবং এরা একটু বিভিন্ন মানে অন্য অন্য অ্যানিমেলের কন্টাক্টে আসে। বিশেষ করে বাড়ির কুকুর রাস্তার কুকুরের সাথে হঠাৎ হঠাৎ করে চলে যায় মিটিংয়ের এটার জন্য। তখন সেই রাস্তার কুকুরের যদি রেবিস ভাইরাস থাকে, তখন একটা কুকুর মানেই তো একটা কামড় বা আর কি নিজেদের মধ্যে একটা মারামারি। তো তার থেকে এই ডোমেস্টিক অ্যানিম্যালটা বা কুকুরটা ইনফেক্টেড হয়ে গেল এবং সেই কুকুর যদি ডোমেস্টিক কুকুর যদি আবার বাড়ির কাউকে কামড়ায় তাহলে তারও একটা সম্ভাবনা। এই মাসে বা এই সিজনে কুকুরের একটা মিটিং টাইম, এই সময় কুকুররা একটু এক্সাইটেড থাকে, মিক্স আপ হয়ে যায় ডোমেস্টিক ডগ ভার্সাস স্ট্রিট ডগ। তো তার থেকে এই ট্রান্সমিশনটা এই সময় একটু বেশি হয়। এই জন্য এই সেপ্টেম্বর মাসটাকেই ওয়ার্ল্ড রেবিস ডে হিসেবে সতর্ক করা হচ্ছে, যাতে মানুষ একটু অ্যাওয়ার থাকে। একজন হঠাৎ করে যদি এরকম বাইট হয়ে গেল ইনস্ট্যান্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে মানুষটি তৎক্ষণাৎ কি করবেন? কারণ আমরা একটা ইমিডিয়েট কেয়ার টার্ম ইউজ করি। তিনি যে জায়গাটা কামড়িয়েছেন সাবান জল দিয়ে 15 মিনিট ধরে সেই জায়গাটা ওয়াশ করবেন। সেখানে ওই মগে করে জল ঢাললে চলবে না, ট্যাপ ওয়াটারের নিচে রেখে 15 মিনিট ভালো করে সেই জায়গাটা ক্লিন করতে হবে। তাতে ভাইরাস লোডটা যেটা থাকে সেই লোডটা কমায়। ধরুন সেই বাইটের মাধ্যমে 1 লাখ ভাইরাস সেখানে ঢুকেছিল, আমি যদি ওয়াশ করে দেই সেখানে হয়তো 50,000-এ নেমে গেল। এটা একটা অ্যাজাম্পশন।
এবং তারপরে যদি আমি কিছু অ্যান্টিসেপটিক বিটাডাইন এক ধরনের বা আয়োডিন জাতীয় কিছু অ্যান্টিসেপটিক দেই, তাহলে ওই সংখ্যাটা হয়তো 25,000-এ নেমে গেল। তো এই 25,000 যে ভাইরাস যে পরিমাণ রোগ তৈরি করবে, যত তাড়াতাড়ি করবে, যদি ইনিশিয়ালি স্টেজে 1 লাখ যদি থাকতো, তাহলে সেই 1 লাখ হলে তাড়াতাড়ি সেই রোগটা ছড়িয়ে যেত এবং তার ওই যে ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিন যেটা দেই সেটা দেওয়ার আগেই যদি ব্রেনে পৌঁছে যায়, তাহলে সেই ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিন কোনো কাজ করবে না। যেই জন্য আপার এক্সট্রিমিটিতে, স্পেশালি নেকে, মুখে, ঘাড়ে মুখে যদি কামড় দেয়, তখন ইমিডিয়েটলি ভালো করে ওয়াশ আউট, বিটাডিন, এবং ইমিডিয়েটলি সেই ক্ষেত্রে কোনো দেরি না করে ডাক্তারের কাছে গিয়ে বা কোনো ক্লিনিক্সের কাছে গিয়ে 2 ধরনের ভ্যাকসিন, একটা প্যাসিভ ইমিউনাইজেশন যেটাকে আমরা বলি রেবিস ইমিউনোগ্লোবুলিন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যাকসিনেশন যেটাকে আমরা বলি ARV বা অ্যান্টি রেবিস ভ্যাকসিন অবশ্যই তিনি নেবেন। তার সাথে সেই জায়গাটায় অনেক সময় কুকুর, বিড়াল বা শিয়ালের দাঁতে টিটেনাস, ওদের যে ক্যানাইন টিথ থাকে, সেই ক্যানাইন টিথে টিটেনাস বলে এক ধরনের স্পোর বা ব্যাকটেরিয়া সেখানে বাসা বাঁধে। তো ওই কামড়ের সাথে একটা টিটেনাস হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তাকে একটা টিটেনাস ভ্যাকসিন এটা দেওয়া। এবং যদি দেখা যায় অনেকটা বাইট, মানে স্কিনটা অনেকটা ছিঁড়ে গেছে বা অনেক স্কিনটা লস হয়েছে, সেই ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক কোর্স দেওয়া এটা দরকার, কারণ ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে একটা সেপসিস বা সেপ্টিসিমিয়া হওয়ার সম্ভাবনা, এবং ওই জায়গাটা বেশ ব্যথা হয়। সেই ব্যথার জন্য কিছু পেইন কিলার, এইগুলো হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট। এবং ভাইরাসের সংখ্যা যদি অনেকটা বেশি হয়, অ্যান্টিবডি তৈরি হতে যদি একটু টাইম এটা লাগে, তো ওই মেইন টাইমে রেবিস হওয়ার সম্ভাবনা। আমি একটু আগে আপনাকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই বাচ্চাটা তাকে সাথে সাথে রেবিস ভ্যাকসিন দিয়েছিল, ইমিউনোগ্লোবিন নিয়েছিল, কিন্তু তার কামড়টা ছিল এই জায়গাটা, যে কান এবং মাথার পিছন দিকে, মানে এবং কোথায় বাইট করছে সেটাও অনেকটা সেটাও একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখান থেকে দেখুন ব্রেন তো একটু আর কি ভিতরে, অনেকটাই আপনার কাছে। পায়ে যদি কামড়ায়, ওই ভাইরাসটা এখান থেকে ট্রাভেল করতে নার্ভ টিস্যু দিয়ে আস্তে 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 অনেকটা টাইম লাগবে, কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস, কোনো ক্ষেত্রে কয়েক বছর লেগে যাবে। কিন্তু হেড, নেক, ফেস এই এরিয়াতে যদি কামড় দেয় খুব তাড়াতাড়ি, এবং ওই যে বললাম যে ভাইরাল লোডটা যদি হাই লোড হয়, ওটা 1 লাখের জায়গায় যদি 10 লাখ হয়, তখন বডি সেটাকে ইমিডিয়েটলি প্রিভেন্ট করতে পারে না, ভাইরাসটা ব্রেনে চলে যায়। তো সেই বাচ্চাটা সে অ্যাক্টিভ ইমিউনাইজেশন নিয়েছিল, প্যাসিভ ইমিউনাইজেশন নিয়েছিল, 7 দিনের মাথায় তার রেবিস মানে ডিজিজ ডেভেলপ হয় এবং আলটিমেটলি এটা মারা যায়। তো সেই ক্ষেত্রে হয়তো তার যে ইমিউনোগ্লোবিন, প্যাসিভ ইমিউনাইজেশন যদি ভালো করে দেওয়া যেত, এখানে প্যাসিভ ইমিউনাইজেশন আবার 2 ধরনের ইমিউনোগ্লোবিন আছে। একটা হচ্ছে হিউম্যান, যেটা মানুষ থেকে তৈরি হয়, আর একটা হচ্ছে ইকুইন, যেটা হর্স থেকে এটা তৈরি হয়। বলা হয় যে হিউম্যানটা বেটার, কিন্তু হিউম্যান থেকে যে রেবিস ইমিউনোগ্লোবিন আসে সেটা খুবই কম, মানে এর সাপ্লাইটা খুবই কম, কারণ বডি থেকে, মানুষের বডি থেকে ব্লাড নিয়ে সেই মানে অ্যান্টিবডি তৈরি করা বেশ কমপ্লেক্স একটা ব্যাপার। কিন্তু আমরা ঘোড়া থেকে বা হর্স থেকে যদি নেই সেটা ইজি। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি এই ক্ষেত্রে হিউম্যান ইমিউনোগ্লোবিন দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর অন্য ক্ষেত্রে যদি পায়ে হাতে কামড়ায়, সেই ক্ষেত্রে আমরা ইকুইন বা হর্স ইমিউনোগ্লোবিন দিতে পারি। সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু এর সাথে জুড়ে আছে, তাই সবার আগে যেটা প্রয়োজন, নিজেদের থেকে নিজেরা কিছু এক্সপেরিমেন্ট না করে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে পৌঁছে যাওয়া, তার সাজেশন অনুযায়ী আমরা যদি স্টেপ নিই, নিশ্চয়ই অনেকটা ক্ষেত্রে
ডিপেন্ড করছে, যে যেমন ডক্টর বললেন যে কত আগে ব্রেনে পৌঁছচ্ছে আপনার একটা ডিজিজ ডেভেলপ করার পরে, সেটাও একটা কারণ, এবং সেটাও একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। সবটাই আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবেন একজন ফিজিশিয়ান। সঠিক সময়ে পৌঁছে যাওয়াটা ডক্টরের কাছে, তার কাছে পরামর্শ নেওয়াটা আগে প্রয়োজন। ডক্টর, আজকে আমাদের সময় একেবারে হাতে নেই, অলমোস্ট আমরা শেষের দিকেই পৌঁছে গেছি। যদি মানুষ যারা ওপারে রয়েছেন তাদের জন্য কোনো সাজেশন দিতে হয়, কি বলবেন? সাজেশন আমি যেটা বলবো, যে মানুষের অ্যাওয়ারনেস খুব কম। এই আগের উইকে 2টি পেশেন্ট রেবিসে মারা পার্কে গিয়েছে, দুজনই কুকুরে কামড়িয়েছিল, ডাক্তারের কাছে গিয়েছিলেন, 2টো ভ্যাকসিন নিয়ে আর তিনি ভ্যাকসিন নেননি। কয়েক মাস আগে, 1 বছরও কমপ্লিট হয়নি, তারা রেবিড বাইট হয়েছে। ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, আমরা ক্লিনিক্যালি তাকে ডায়াগনোসিস করি, এরা রেবিজ, এবং আলটিমেটলি মারা যায়। সুতরাং দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, যে ভ্যাকসিনেশন কমপ্লিট করবেন। যদি কোনো ব্যক্তি একবার কামড় খেয়েছেন কুকুরের, বিড়ালের, ফক্সের, অবশ্যই ভ্যাকসিন নেবেন এবং ভ্যাকসিনটা কমপ্লিট করবেন। আপনার ধারণা হলো 2টো তো নিয়েছি, তাহলে আমার বুঝি কিছু হবে না, এই ধারণাটা একেবারেই ভুল। আপনি ভ্যাকসিনের ডোজ 4টি বা 5টা যে রুটে আপনাকে দিচ্ছে সেটাকে অবশ্যই কমপ্লিট করবেন। আর যারা অলরেডি ভ্যাকসিনেশন হয়ে আছেন, দ্বিতীয়বার কামড়, তাদের একটা ধারণা দেখেছি, না আমি তো আগে ভ্যাকসিন নিয়েছি, আমার এই মুহূর্তে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমাদের ন্যাশনাল রেবিস কন্ট্রোল প্রোগ্রাম বলেছে যে যদি দ্বিতীয়বার, মানে আজকে আপনি ভ্যাকসিন কমপ্লিট করলেন, আপনাকে কালকে কুকুরে কামড়ালো, অ্যাজ পার ন্যাশনাল গাইডলাইন অফ দ্য রেবিস আপনাকে আবার বুস্টার ডোজ 03 ডোজ নেওয়া অবশ্যই কর্তব্য। হ্যাঁ, কারণ আপনার বডি 100% প্রোটেকশন দেবে এরকম কোনো সিস্টেম নেই। আমাদের বডির ইমিউনিটি, আপনি ভ্যাকসিন নিলেন ফুল গ্যারান্টি যে দেবে এরকম কোনো নেই। আপনার ইমিউনিটি ফুল, মানে ইমিউনোগ্লোবিন তৈরি নাও করতে পারে। সুতরাং ডাক্তারের কাছে গিয়ে বুস্টার ডোজ নেবেন, ফুল ডোজ অফ ভ্যাকসিনেশন এটা নেবেন, এবং কোনো কার্নিভরাস মানে মাংসাশী প্রাণী যদি কামড় দেয় অবশ্যই ভ্যাকসিন এটা নেবেন। আমাকে নিজেকে সুসো বলে একটা জীবে কামড়ে 15 বছর আগে আমি কনফিউশনে ছিলাম যে নেব কি নেব না। একদল ডাক্তার বলেছে নিয়ে নাও, আর একদল বলছে না নিতে। কিন্তু আমি পরে এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি এনি কার্নিভরাস বা মাংসাশী প্রাণী যদি কামড়ায় অবশ্যই রেবিস ভ্যাকসিন নেওয়া কর্তব্য। আজকে হাতে সময় নেই, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। নমস্কার।